আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে পরমাণু মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়া এই অধ্যায়ের প্রথম ক্লাসটা আমরা করেছি এবং ওই ক্লাসে আমরা এই অধ্যায়ে যত ধরনের শর্টকাট ম্যাথগুলো ছিল সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর সমাধান করেছি। তো আজকের ক্লাসে আমরা তত্ত্বীয় বিষয় এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম এবং অন্যান্য বেসিক সমূহ আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রশ্ন ব্যাংকটার সমাধান করব, ঠিক আছে। তবে আজকে আমরা এই অধ্যায়ের বাকি যে বেসিকগুলো আছে সেই সম্পূর্ণ বেসিকগুলো দেখব এবং পরবর্তী ক্লাসে প্রশ্ন ব্যাংক সমাধান করব। কিন্তু আজকের বেসিক ক্লাসটা যদি তুমি না করো তাহলে তুমি কখনোই প্রশ্ন ব্যাংক ক্লাসটা বুঝবে না। অর্থাৎ কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তুমি যখন আমি সমাধান করাবো তখন তোমরা বুঝতে পারবে না। তাই অবশ্যই তোমাকে বেসিক ক্লাসটা করতে হবে, দেন এর পরবর্তীতে যখন প্রশ্ন ব্যাংক সমাধান করাবো তখন ওই ক্লাসটা করতে হবে, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এর আগের ক্লাসে আমরা কিন্তু শর্টকাটগুলো শিখেছিলাম। দেখো আজকে দেখো পরমাণুর মডেল থেকে, দেখো এইখান থেকে এই টাইপ থেকে অনেক ধরনের এমসিকিউ আসে। যেমন হচ্ছে তোমার কি ব্যাসার্ধ নির্ণয়। দেখো আমরা পরমাণুর মডেল অর্থাৎ কি বোর পরমাণু মডেলের যে ব্যাসার্ধ ছিল ওই ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি দেখো আর এন সমান আমরা জানি কি এন স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড পাই এম স্কোয়ার জেড। এটা কিন্তু কি ভাইয়া মেইন সূত্র। দেখো এই মেইন সূত্র তোমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা মনে রাখা অনেকটা টাফ। দ্যাটস ওয়াই আমরা শর্টকাট আকারে মনে রাখবো। দেখো যে আর এন সমান সূত্র হচ্ছে কি ভাইয়া আর ওয়ান এন স্কোয়ার। দেখো এখানে আমি লিখে রাখছি যে আর এন সমান সূত্র হচ্ছে কি আর ওয়ান এন স্কোয়ার। অর্থাৎ দেখো আমরা জানি কি আর ওয়ানের ব্যাসার্ধ হচ্ছে তোমার কত ভাইয়া 0.53 অ্যাংস্ট্রম। এবং আমি বলবো তোমাদেরকে এইটা যে তোমরা আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা যদি ভাইয়া মুখস্থ করো তোমার হচ্ছে কি বাকিগুলো কোনো মুখস্থ করতে হবে না। অর্থাৎ দেখবে যে ভর্তি পরীক্ষাতে শুধুমাত্র আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা থেকে বারবার আসতেছে। দেখছো তোমাকে তখন কিন্তু আর ভাগ করা লাগতেছে না। অর্থাৎ কি যে আর ওয়ান এন স্কোয়ার অর্থাৎ কি 0.53 এর সাথে কিন্তু তোমার যদি দুই নাম্বার কক্ষপথেরটা বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু 0.53 এর সাথে তোমাকে 4 গুণ করতে হচ্ছে না। কখন করতে হচ্ছে না ভাইয়া? যখন তুমি আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা মানে কি করতে পারবা ভাইয়া? যখন মুখস্থ করে রাখতে পারবা, ঠিক আছে। তো আমি বলবো অবশ্যই তুমি এই তিনটা মান মুখস্থ করে রাখবা, কারণ এই তিনটাই বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, ঠিক আছে। তো আশা করি তিনটে তোমরা মুখস্থ করবা। দেখো আর ওয়ান তাহলে আর ওয়ান সমান কি ভাইয়া? দেখো 0.53 অ্যাংস্ট্রম। আর টু সমান হচ্ছে কত 2.12 অ্যাংস্ট্রম এবং আর থ্রি হচ্ছে তোমার কত দেখো ভাইয়া 4.77 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবং এখান থেকে আমরা মনে রাখবো যে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কত মিটার ভাইয়া? 10⁻⁻10 মিটার। এটাও তোমাকে কী করতে হবে ভাইয়া? মনে রাখতে হবে। দেন পরবর্তীতে দেখো ইএন অর্থাৎ তোমার কি শক্তি নির্ণয় ইয়াটা দেখায়, এটা আসে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে। দেখো এইটা নির্ণয় সূত্র হচ্ছে কি ভাইয়া -m(e⁴ জেড স্কোয়ার ডিভাইডেড 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট এইচ স্কোয়ার। দেখো এই সূত্রটা আমাদেরকে কী করতে হবে না ভাইয়া? মুখস্থ করতে হবে না। আমরা এই শর্টকাটটা দেখবো এবং শর্টকাটের মাধ্যমে এটা মনে রাখতে পারবো। দেখো ইএন সমান অর্থাৎ কি যে কোনো কক্ষপথের শক্তি সেটা কত হবে ভাইয়া? দেখো সেটা হচ্ছে -E1 ডিভাইডেড এন স্কোয়ার, ঠিক আছে। কিন্তু তুমি যদি তিনটে কক্ষপথের শক্তি যদি তুমি জানো সেই ক্ষেত্রে তোমাকে আর বাকিগুলো পড়তে হয় না এবং তোমাকে সূত্রটাও কী করতে হয় না ভাইয়া? মুখস্থ করতে হয় না। দ্যাটস ওয়াই আমরা প্রথম তিনটে কক্ষপথের শক্তিটা জেনে রাখবো। যেমন কি E1 সমান হচ্ছে কত ভাইয়া? -13.6 ইলেকট্রন ভোল্ট। এখানে এককটা খেয়াল করবা। তাহলে কি প্রথম কক্ষপথে কত ভাইয়া? -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষপথে কত? -3.4 ইলেকট্রন ভোল্ট এবং তৃতীয় কক্ষপথে কত ভাইয়া? -1.5 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তুমি R1 R2 R3 E1 E2 E3 এই তিনটা মানে তুমি কী করবে ভাইয়া? মুখস্থ করে রাখবা। যদি তুমি মুখস্থ করতে পারো তুমি দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারতেছো, ঠিক আছে। এবং এইখানে দেখো তারপরে আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করবো। এই নিউক্লিয়াসের গঠন থেকে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে প্রশ্ন। যেমন হচ্ছে তোমাকে এখান থেকে নিউটন সংখ্যা বের করতে দিতে পারে, প্রোটন সংখ্যা বের করতে দিতে পারে, আবার যে কোনো প্রশ্ন আসতে পারে। তো দেখো একটা নিউক্লিয়াসের গঠনটা কেমন হয়। দেখো এটা যদি হয় কোনো একটা মৌল, তো সেইখানে দেখো উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কীভাবে ভর সংখ্যা এবং নিচে যেটা থাকে সেটা কীভাবে পারমাণবিক সংখ্যা এবং এইখানে যেটা থাকে উপরে সেটা হচ্ছে কীভাবে চার্জ সংখ্যা এবং কতটি মৌল আছে সেই সংখ্যা কীভাবে এইটা। এবং যদি কখনো তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে তোমার হবে কি ভাইয়া? যে পারমাণবিক সংখ্যা যেটা থাকবে যে ভর সংখ্যাটা দেওয়া থাকবে সেইটা থেকে পারমাণবিক সংখ্যাটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি কী পাবে ভাইয়া? নিউটন সংখ্যাটা এখান থেকে পাবা, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে তোমাকে আরও কিছু জানতে হবে। যেমন এখানে কি ভাইয়া 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে কত জুল? এটা হচ্ছে 1.6 গুণন 10⁻⁻19 জুল। এইটা কিন্তু বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। অর্থাৎ কি এইটাই আসে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, সেটা কত হবে ভাইয়া? 1.6 গুণন 10⁻⁻19 জুল।
এবং এখানে যে ইলেকট্রন ভোল্টটা আছে এটা কিসের একক, এই দেখো আমি এখানে লিখে রাখছি যে ইলেকট্রন ভোল্টটা হচ্ছে কি শক্তির একক। এরকম প্রশ্ন আসবে যে নিচের কোনটি শক্তির একক, অ্যান্সার হবে কোনটা ইলেকট্রন ভোল্ট। আবার প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন ভোল্ট কিসের একক, শক্তির একক। তার মানে কি এইটাও একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এইটাও একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এইটাও একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 1U অর্থাৎ কি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে কত, এটা হচ্ছে আমরা জানি 1 অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ কি 1 AMU, এইটা সমান হচ্ছে কত 1.66 গুণন 10⁻⁻24 হচ্ছে কি ভাইয়া গ্রাম, এবং 27 হচ্ছে কত 1.66 গুণন 10⁻⁻27 হচ্ছে কত ভাইয়া কেজি। ঠিক আছে, এবং এখানে দেখো 1U এটা হচ্ছে যখন কি এইটা সমান হচ্ছে কত মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং এটা কখন ব্যবহৃত হয়, ভরকে শক্তিতে রূপান্তরের সময় এটা কি হয় ভাইয়া ব্যবহৃত হয়। এটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে কত মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তারপর দেখো যে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত 1.66 গুণন 10⁻⁻24 হচ্ছে গ্রাম, এবং 27 হচ্ছে কত ভাইয়া কেজি। এবং 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে কত দেখো 1.6 গুণন 10⁻⁻13 জুল। এটা কেমনে দেখো, আমরা জানি কি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে কত ভাইয়া, আমরা জানি 1.6 গুণন 10⁻⁻19, এবং যখন 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি কি 1 মেগা ইলেকট্রনের 1 মেগা হচ্ছে এটা হচ্ছে তোমার কত ভাইয়া 10 কত ভাইয়া 6, এবং এই 6 থেকে যখন 19 থেকে যখন 6 কাটা যায় তখন হয় কত ভাইয়া 13। দ্যাটস হচ্ছে তোমার কি 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে কত 1.6 গুণন 10⁻⁻13। ঠিক আছে, 13 জুল হবে। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো, এখানে দেখো পরবর্তীতে যে এটাও কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তার পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। এটা কি দেখো যে তেজস্ক্রিয়তার পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, এটা মনে রাখবা যে গাইগার ও মুলার কাউন্টার। এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো যে তেজস্ক্রিয়তার ভাঙ্গনের রাসায়নিক বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়া মেনে চলে, প্রশ্ন কিন্তু এটা আসতে পারে। এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আমি এখানে হয়তো উল্লেখ করে দিই কোন বিশ্ববিদ্যালয় আসছে, বাট আমি এটা 100% জানি যে এটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এটাও কি বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো কি বলছে, তেজস্ক্রিয়তা ভাঙ্গনের রাসায়নিক বিক্রিয়ার কোন ক্রম বিক্রিয়া মেনে চলে। এটা কোন ক্রম বিক্রিয়া মেনে চলে ভাই, এটা দেখো প্রথম ক্রম বিক্রিয়াটা মেনে চলে। ঠিক আছে, তারপরে দেখো আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করবো। এখানে দেখো তেজস্ক্রিয়তা যখন আলোচনা করবো, দেখো আমরা জানি কি dN/dt এটা হচ্ছে তোমার কি ভাঙ্গনের হার, এবং এই dN/dt সমান হচ্ছে কি -λN, এবং এখানে এনটা হচ্ছে কি অক্ষত পরমাণু সংখ্যা, এবং ল্যামডাটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। ঠিক আছে, তো এই ভাঙ্গনের হার থেকে আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করতে পারি। দেখো আমরা কিন্তু সূত্রগুলো কীভাবে প্রতিপাদন করে আমরা সেগুলো শিখবো না, যার সূত্রগুলো এখানে দেখবো, এবং সেইখান থেকে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। কারণ এইখানে আমরা যদি এখন সূত্র প্রতিপাদন পড়তে যাই তাহলে অনেকটা এটা কি সময় সাপেক্ষ, দেখো আমরা সূত্র প্রতিপাদনগুলো দেখবো না। দেখো এখানে দেখো আমরা জানি যে এন সমান একটা সূত্র হচ্ছে কি N নট e⁻⁻λt, এবং এখানে এন নটটা হচ্ছে কি প্রাথমিক পরমাণুর সংখ্যা, এবং N/N নট হচ্ছে তোমার কি ভাইয়া এখানে দেখো অক্ষত পরমাণুর সংখ্যা। এবং আমরা জানি টি অফ হাফ কি দ্বারা সূচিত করা হয় অর্ধায়ু, এবং টাও হচ্ছে কি গড় আয়ু। তো টি অফ হাফ সমান সূত্র জানি কি হচ্ছে ln 2 ডিভাইডেড হচ্ছে কি ল্যামডা, এবং ln 2 এর মানটা হচ্ছে কত 0.693। দ্যাটস আমরা বলতে পারি যে অর্ধায়ু সমান সূত্র হচ্ছে কি 0.693 ডিভাইডেড ল্যামডা। ঠিক আছে, এবং গড় আয়ু সমান সূত্র হচ্ছে কি 1/λ, এবং সম্পর্ক হচ্ছে কি গড় আয়ু সমান হচ্ছে কি 0.693 গুণন হচ্ছে তোমার কি টাউ। এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন আসতে পারে যে গড় আয়ুর সাথে অবক্ষয় ধ্রুবকের সম্পর্কে কীভাবে ব্যস্তানুপাতিক, এবং দেখো অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্কে কীভাবে সমানুপাতিক। এইটা কিন্তু এখান থেকে কিন্তু সবগুলোই এমসিকিউ আসে। ঠিক আছে, অর্থাৎ কি এগুলো সবগুলো কি গুরুত্বপূর্ণ। এবং দেখো আমরা যে এই সূত্রটা যে এখানে শিখেছি, এই সূত্রটাকে আমরা যে এইটা আকারে শর্টকাট আকারে মনে রাখতে পারবো যে -λt সমান হচ্ছে কি ln N/N নট। কিন্তু কিন্তু হচ্ছে মজার বিষয় হচ্ছে এই অধ্যায়ে এই সূত্র থেকে কোনো ধরনের এমসিকিউ আসে না। কারণ আমি যে এর আগের ক্লাসে শর্টকাট ক্লাসটা নিয়েছি, ওই শর্টকাট ক্লাসের মাধ্যমেই আমরা সবগুলো এই সূত্র দিয়ে যে এমসিকিউগুলো আসে আমরা ওই শর্টকাট দিয়ে সবগুলো অঙ্ক সমাধান করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের এটা প্রয়োজন হয় না। তারপর দেখো এখানে কি বলছে যে ভরত্রুটি সংক্রান্ত, অর্থাৎ দেখো এখান থেকে ভরত্রুটি থেকে অনেক ধরনের এমসিকিউ আসে। দেখো এখান থেকে আসলে বড় এগুলো এমসিকিউ কিন্তু এগুলো আসবে না, তারপর তোমাকে জাস্ট শুধু বেসিকটা জেনে নিতে হবে। দেখো ভরত্রুটি বলতে আসলে কী বোঝানো হয়, আমরা জানি কি যে নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রনের দ্বারা গঠিত হয়। এই প্রোটন এবং নিউক্লিয়াসের যে মেইন ভরটা আছে, এই ভরটা
যখন প্রোটন এবং নিউট্রনের আলাদা আলাদা যোগফলের ভর বের করা হয় তখন দেখা যায় ওই নিউক্লিয়াসের ভর অপেক্ষা আলাদা আলাদা যোগফলের ভরটা কী হয় ভাইয়া বেশি হয়। এই যে বেশি যেটা হয় এই বেশি থেকে মেইন নিউক্লিয়াসের ভরটা যেটা আমরা বিয়োগ করবো সেটা যেটা পাবো সেটা হচ্ছে কি ভাইয়া যে ভরের যে তারতম্যটা ঘটে সেটা হচ্ছে কি ভাইয়া ভর ত্রুটি, ঠিক আছে। এবং বন্ধন শক্তিটা কি হচ্ছে কি ভাইয়া যে ভর ত্রুটি ইন্টু হচ্ছে তোমার কি সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি বন্ধন শক্তি। যদি নিউক্লিয়ার প্রতি বন্ধন শক্তি বলে সেটা কি যে বন্ধন শক্তিকে যা শুধু হচ্ছে কি পারমাণবিক ভর দ্বারা ভাগ করলেই নিউক্লিয়ার প্রতি বন্ধন শক্তিটা বের হয়। এবং এটার সময় আমরা কি বলতে পারি ডেল এম সি স্কোয়ার ডিভাইডেড এ। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে না, বাট এই সূত্রগুলো কিন্তু আসতেই পারে। তারপর দেখো এখানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা পূর্বেই শিখেছি যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝানো হয় 1.6 গুণ 10⁻13 জুল, এবং 1 ইলেকট্রন ভোল্ট 1.6 গুণ 10⁻19, এটা কি হবে ভাইয়া জুল হবে। এবং ইলেকট্রন ভোল্ট কার একক ভাইয়া শক্তির একক। এবং 1 কিলোওয়াট সমান হচ্ছে কত, এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন যে 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে তোমার কত ভাইয়া 3.6 গুণ 10⁶ জুল, ঠিক আছে। এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তারপরে দেখো এখানে আমরা আরও কিছু বেসিক দেখবো এখান থেকে আমি এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, অর্থাৎ তুমি এখান থেকে একটা লাইনও তুমি স্কিপ করতে পারবে না। তারপর দেখো আলফা, আমরা আলফা বলতে আলফা এর গঠনটা হচ্ছে তোমাকে দেখো যে হিলিয়াম 2+, এখানে হচ্ছে তোমার কি পারমাণবিক সংখ্যা কত 2 এবং ভর সংখ্যা হচ্ছে তোমার কি 4, কারণ আমরা জানি কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কী বলা হয় ভাইয়া আলফা কণা, ঠিক আছে সেইটা। তো আলফার গঠনটা কেমন দেখো হিলিয়াম 2+, এখানে কি 2 আর এখানে কত 4, এবং বিটার গঠনটা কেমন দেখো বিটা উপরে কি 0 নিচে কি -1, এবং নিউটনের গঠনটা কেমন দেখো নিউটন উপরে কি 1 এখানে কি ভাইয়া 0। এবং দেখো এখানে ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউটনের ভর, এখান থেকে 3-4টা প্রশ্ন আসে। এক যে সবচেয়ে কম ভরের কণা কোনটা সেটা হচ্ছে কী হবে ভাইয়া ইলেকট্রন, এবং সবচেয়ে বেশি ভরের কণা কোনটি সেটা হচ্ছে কী হবে ভাইয়া নিউট্রন। এবং এখানে যে ভরগুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে, যেমন কি ভাইয়া ইলেকট্রনের ভর হচ্ছে কত 9.11 গুণ 10⁻−28 হচ্ছে কত গ্রাম, এবং 31 হচ্ছে কি ভাইয়া কেজি। এবং প্রোটনের ভরটা কত সেটা হচ্ছে 1.673, এখানে তোমাকে এটা মুখস্থ করতে হবে। যখন প্রোটন বলতেছে তখন হবে কি 1.673, এবং যখন নিউটন বলতেছে তখন হবে কি ভাইয়া 5। তো এই জন্যই যখন প্রশ্ন আসে যে সবচেয়ে কম ভরের কণা কোনটা সেটা কী হবে ইলেকট্রন, এবং সবচেয়ে বেশি ভরের কণা কোনটা সেটা হয় কি ভাইয়া নিউট্রন। এবং কত দেবে এখানে ছিল কি 1.673 গুণন 10⁻27 কেজি, এবং এখানে হচ্ছে কত 1.675 গুণন 10⁻27 কেজি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন তারপর দেখো এই পরমাণুর মডেলগুলো সম্পর্কে কিন্তু আমরা গুণগত রসায়নে, কেমিস্ট্রির গুণগত রসায়নে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। দ্যাটস ওয়াই আমি এখানে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব না, বাট তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। দেখো এইখানে পরমাণু মডেলে মোট 3টে পরমাণু মডেল নিয়ে আলোচনা করা হয়। প্রথম হচ্ছে থমসন পরমাণু মডেল, এটা কত সালে দেওয়া হয় বিজ্ঞানী থমসন এটা দিয়েছিলেন, এটা কত সালে 1998 সালে দিয়েছিলেন। এবং আরেকটা ছিল কি রাদারফোর্ড পরমাণু মডেল, এটা কত 1911 সালে। এবং বোর পরমাণু মডেল দিয়েছিলেন এটা হচ্ছে কত 1913 সালে। এবং থমসন পরমাণু মডেল থেকে দেখো আমাদেরকে কী কী মনে রাখতে হবে, যে থমসন পরমাণু মডেলটা কত সালে দিয়েছিল বিজ্ঞানী যে থমসন, এবং কত সালে দিয়েছে 1998 সালে। এবং এই মডেলের বিশেষ নামগুলো কী ভেবে দেখো যে তরমুজ মডেল, কিসমিস মডেল, পুডিং মডেল, আবার বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, এটাও কিন্তু আসতে পারে। তারপর দেখো এই যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। এখানে পরমাণুর ব্যাসার্ধ কত দেখো 10⁻10 হচ্ছে কি মিটার, 8 হচ্ছে কি সেন্টিমিটার, এবং 1 অ্যামস্ট্রম বা 0.1 ন্যানোমিটার, অর্থাৎ কি 4টা একক থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো নির্বিচ্ছিন্ন ধনাত্মক চার্জ হচ্ছে কি বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ হচ্ছে তোমাকে ভাইয়া ইলেকট্রন, কারণ আমরা জানি কি ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার কি ভাইয়া ঋণাত্মক, ঠিক আছে। এবং তারপর দেখো এখানে আমরা আরও যে দুটো মডেল ছিল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমাদেরকে কিছু কথা মনে রাখতে হয়। যেমন এই মডেলের বিশেষ নাম হচ্ছে তোমার কি ভাইয়া এটার বিশেষ নাম ছিল কি সৌর মডেল। তারপর হচ্ছে বোর পরমাণু মডেলকে বলা হয় হাইড্রোজেন পরমাণু মডেল। এই দুটো বিশেষ তথ্য তুমি জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়, দেখো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা শুধু জানবা এখানে যে আর সমান কি r0√3a, এখানে এটা হচ্ছে তোমাকে ভর সংখ্যা, এবং r0 এর এই ফিক্সড মান, এই মানটা তোমাকে মুখস্থ করতে হবে। এবং তুমি যদি আরও বেশি পারো তাহলে তুমি এই মানটা এই এমসিকিউটাই তুমি যা শুধু মুখস্থ রাখবা, কারণ ভর্তি পরীক্ষাতে আসলে শুধু এইটাই আসবে, এবং এটা তুমি মুখস্থ সহকারে কমন পাবা। দেখো এখানে তুমি এটার মান হবে কত দেখো যে 238 ইউরেনিয়াম, এখানে কত 92, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, এটা তুমি মুখস্থ আকারে রাখতে পারো, মনে রাখতে পারো। এটা হবে অ্যান্সার হবে কত ভাইয়া 8.67 ফেমটোমিটার। এবং দেখো 1 ফেমটোমিটার সমান হচ্ছে তোমার কত ভাইয়া 10⁻−15, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন এখান থেকে দেখো হেনরি বেকারেলের পরীক্ষা এখান থেকে তেমন আসে না। তারপর দেখো মাদার কুরিও পিয়ারের পরীক্ষা, এগুলো তেমন আসে না, আমি এগুলো দেখাবো না। তার পরবর্তীতে দেখো আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব। তারপর দেখো এখানে তেজস্ক্রিয়তা থেকে যখন আমরা আলোচনা করব, দেখো প্রথমে যেটা আসে দেখো এখানে যে বেগ ও ভেদনযোগ্যতা, আমরা এটা আগে আধুনিক পরমাণু মডেলে আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা দেখেছি যে বেগ এবং ভেদনযোগ্যতার ক্ষেত্রে দেখো কী হবে
বেগের ক্ষেত্রে হচ্ছে তোমার কী হয় গামা বিটা আলফা, এবং আয়নীকরণের সময় কী হয় ভাইয়া আলফা বিটা গামা হয়। ঠিক আছে, দেন দেখো এখানে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করবো। দেখো ভাইয়া তেজস্ক্রিয়তা থেকে তোমাকে কী কী জানতে হবে। দেখো যে তেজস্ক্রিয়তার এসআই একক হলো তোমার এখানে কি ভাইয়া বেকেরেল। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন যে তেজস্ক্রিয়তার এসআই একক কি ভাইয়া বেকেরেল। এবং তারপর দেখো এইটাও তোমাকে জানতে হবে, এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন যে প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস হলো কি ভাইয়া বিসমাথ। এটা আসছে সরাসরি যে প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস হলো কোনটা, বিসমাথ। এবং যার পারমাণবিক সংখ্যা কত ভাইয়া 83, এবং এর ভর সংখ্যা কত 209। এবং যাদেরকে পারমাণবিক সংখ্যা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এইটা, যে যাদের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি তাদের নিউক্লিয়াস কি হয় না ভাইয়া, স্থায়ী হয় না। এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তারপর দেখো তেজস্ক্রিয়তা থেকে আরও কিছু মনে রাখতে হবে, যেমন তেজস্ক্রিয়তার একক কি ভাইয়া 20, এবং তেজস্ক্রিয়তার আরেকটা একক হচ্ছে তোমার কি ভাইয়া বেকেরেল। কিন্তু এখান থেকে তোমাকে শুধু জাস্ট এটা মনে রাখতে হবে যে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে তোমার কি বেকেরেল, এবং আরেকটা একক আছে কি তোমার 20। তো 1 20 সমান হচ্ছে কত বেকেরেল, এটা হচ্ছে কত 1 20 সমান হচ্ছে কত বেকেরেল, 3.7 × 10⁻10 বেকেরেল। এবং এখান থেকে দেখো আরও কিছু জানতে হবে, যেমন এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যে তেজস্ক্রিয়তার একটি স্বতঃস্ফূর্ত ও আকস্মিক ঘটনা, এটি তাপমাত্রা, চাপ, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো যে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ও আকস্মিক ঘটনা, এটি তাপমাত্রা, চাপ, তড়িৎ, চৌম্বক ক্ষেত্র এবং কোনটির দ্বারা প্রবাহিত হয় না। ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এটা কোনো কিছু দ্বারা কী হয় না ভাইয়া, প্রবাহিত হয় না। তো এইটা থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে প্রশ্ন। এবং তারপরে দেখো এখানে আমরা এগুলো পড়েছি, আমরা দেখো যে ডিএন/ডিটি, এখান থেকে তার শুধু এটা মনে রাখবা যে ডিএন/ডিটি এটা হচ্ছে তোমার কি ভাইয়া ভাঙ্গনের হার, এবং এই ভাঙ্গনের হারের যে ঢালটা আছে সেই ঢালের মানটা হচ্ছে তোমার কি কেমন ভাইয়া, ঋণাত্মক। ঠিক আছে, তার শুধু এটাই মনে রাখবা। এবং এখানে দেখো যে তেজস্ক্রিয়তা ডিএন/ডিটি এর এসআই এককে বেকেরেল, যেটা আমরা আগেও পড়েছি। এবং বেকেরেল বা হচ্ছে তোমার কি ভাইয়া এস ইনভার্স, অর্থাৎ সেকেন্ড পার সেকেন্ড এর সমতুল্য, এবং তেজস্ক্রিয়তা এর মাত্রা হচ্ছে তোমার কি ভাইয়া পার টি। ঠিক আছে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং তেজস্ক্রিয়তার সূচকীয় বা রূপান্তর সূত্র দেখো এখান থেকে আমরা জানি কি n সমান n0 e⁻⁻λt। এখানে টি হচ্ছে কি সময়, ল্যামডা হচ্ছে কি অবক্ষয় ধ্রুবক, এবং n0 হচ্ছে তোমার কি টি সময় শূন্য সময়ে যে আদি পরমাণু থাকে সেটার সংখ্যা, এবং টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা। মেইনলি হচ্ছে তোমার কি এই সূত্র থেকে এই দুটো সূত্র প্রমাণ করা যায়, যা শুধু এখানে শুধু সেটাই দেখানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো অর্ধায়ু, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি। অর্ধায়ু সমান হচ্ছে তোমার কি ln 2 ডিভাইডেড হচ্ছে তোমার কি ল্যামডা, এবং ln 2 এর মানটা হচ্ছে কত ভাইয়া 0.693 ডিভাইডেড কত ভাইয়া ল্যামডা। ঠিক আছে, আমরা একটু দেখেছি আমরা আগেও। তারপর দেখো তেজস্ক্রিয়তা মৌলের অর্ধজীবন বা অর্ধায়ু নির্ভর করে মৌলের প্রকৃতির উপর। এটা দেখো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার আসে যে কী ভাইয়া, যে তেজস্ক্রিয়তা মৌলের অর্ধজীবন বা অর্ধায়ু নির্ভর করে কার উপরে, তেজস্ক্রিয়তা মৌলের অর্ধজীবন বা অর্ধায়ু নির্ভর করে মৌলের প্রকৃতির উপরে। ঠিক আছে, এটা কিন্তু বারবার আসে, দ্যাটস তোমাকে এটা মুখস্থ করে নিতে হবে। এবং তারপরে দেখো এখানে আমরা ইউরেনিয়ামের দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা দেখব। যেমন কি দেখো ইউরেনিয়ামের ফিশনে প্রায় কত রকমের ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসের উৎপত্তি ঘটে। ইউরেনিয়ামের ফিশনে প্রায় 90 রকমের ভিন্ন ভিন্ন বিক্রিয়ার উৎপত্তি ঘটে। তারপর কি চেইন বিক্রিয়া, দেখো ভাইয়া চেইন বিক্রিয়া বলতে কী বোঝানো হয়, চেইন বিক্রিয়া মূলত হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালু রাখার জন্য আর কোনো ধরনের শক্তির প্রয়োজন হয় না, সেটা হচ্ছে তোমার কি ভাইয়া চেইন বিক্রিয়া। তারপরে দেখো তারপরে টপিক দেখো এখানে কি যে নিউক্লিয়ন ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া। দেখুন এখানে দেখো নিউক্লিয়ন ফিশন, আমি যেভাবে শর্টকাট আকারে মনে রাখি তোমরাও চেষ্টা করবে ওইভাবে শর্টকাট আকারে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন এখানে কি বলছে দেখো নিউক্লিয়ার ফিশন, এখানে দেখো এখানে দেখো 3টা ওয়ার্ড আছে কিন্তু, অর্থাৎ কি ফ তালবে স্বতন্ত্র 3টা ওয়ার্ড, আর এখানে দেখো কিন্তু ফিউশন 4টা ওয়ার্ড। তো আমি দেখো এখানে মনে রাখি কীভাবে, যে নাম ছোট ছোটোতে পরিণত করতে হবে। এটার মানে কি ভাইয়া, যে বড় একটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসকে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করার যে প্রক্রিয়া সেইটাকে বলা হয় কি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে, এভাবে মনে রাখবে, এটাকে নাম বড়তে পরিণত করতে হবে। অর্থাৎ কি ভাইয়া এখানে দেখো যে নিউক্লিয়াসটা থাকবে, অর্থাৎ কি ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াসে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, দেখো তারপরে কি যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, প্রায় কত শক্তি উৎপন্ন হয়, এটা হচ্ছে কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং এখানে দেখো কি বলছে যে এটা কি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, কোনটা দেখো ফিশন, অর্থাৎ ফিশনে কত শক্তি উৎপন্ন হয় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং পারমাণবিক বোমা তৈরিতে এটি কি হয় ব্যবহৃত হয়। এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে যে পারমাণবিক বোমা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, নিউক্লিয়ন ফিশন। ঠিক আছে, তারপর দেখো এটা তো বলছি। তারপর দেখো নিউক্লিয়ার ফিউশন কী হয়, হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হাত বোমা তৈরিতে ব্যবহৃত হয়। এবং ফিউশনে
ফিউশন এটা কোথায় ঘটে এই বিক্রিয়াটা, নিউক্লিয়ার ফিউশনটা সূর্যের মধ্যে এই বিক্রিয়া ঘটে, অর্থাৎ কি এগুলো সবগুলোই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ, দেখো তোমাকে এগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপর দেখো এখানে অজানা একটা এমসিকিউ, দেখো এটা তোমাকে পড়তে হবে যে যখন একটি ইলেকট্রন পজিট্রন জোড় অবলুপ্ত হয় তখন কি পরিমাণ শক্তি নির্গত হয়, এটা কি হবে E = 2mc², এবং এখানে দেখো মানটা বসায় ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর দেখো তার পরবর্তীতে দেখো আমরা এখানে আমরা জানি যে হাইড্রোজেনের যে তেজস্ক্রিয়তা আছে এটা হচ্ছে তোমার কয়টা, 3টা। এখানে হচ্ছে তোমার কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, এবং আরেকটা হচ্ছে তোমার কি টিউটোরিয়াম। দেখো তুমি এইভাবে মনে রাখবে যে নিচে কি হবে 1 1 1, এবং যখন 1 হবে তখন হবে কি প্রোটিয়াম, যখন 2 হবে তখন হবে কি ডিউটেরিয়াম, এবং যখন 3 হবে তখন হবে কি টিউটেরিয়াম, ঠিক আছে। এবং এখানে দেখো প্রোটিয়ামের কোনো নিউটন সংখ্যা নাই, কারণ কি, কারণ 1 থেকে যখন 1 বিয়োগ করবে তখন কি হবে 0, দ্যাটস ওয়াই প্রোটিয়ামের কিউ নাই, নিউটন সংখ্যা নাই। এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, বারবার আসে, কি আসে যে নিচের কোনটিতে কোনো ধরনের নিউট্রন নাই, কোনটা হবে অ্যান্সার প্রোটিয়াম, কারণ কি প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1, দ্যাটস ওয়াই বিয়োগ করলে এখানে কত হয় 0 হয়, দ্যাটস ওয়াই এখানে কি নাই, কোনো ধরনের নিউট্রন নাই। এবং ডিউটেরিয়ামে নিউট্রন কয়টা, 2 বিয়োগ 1 অর্থাৎ কয়টা 1টা, এবং টিউটোরিয়ামে কয়টা 3 বিয়োগ 1 অর্থাৎ কয়টা 2টা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন তারপর দেখো যে প্রয়োজনীয় আরও কিছু তথ্য এখান থেকে আমরা জানবো। দেন দেখো পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আরও কিছু এমসিকিউ দেখবো, যেমন এখানে দেখো 1 অ্যাটমিক মাস সরানোর জন্য কত মেগা ইলেকট্রন ভোল্ট, এটা আমরা আগেও দেখছি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং এখান থেকে দেখো আরও কিছু জিনিস জানতে হবে, রিডবার্ড ধ্রুবকের মান কত হচ্ছে, দেখো যখন সেন্টিমিটার হবে তখন কত হবে, এটা হচ্ছে 109 678 কি সেন্টিমিটার, এবং যখন মিটার একক হবে তখন কত হবে, দেখো 1.069 গুণন 10⁷ পার মিটার। এখানে কিন্তু পার 7 নাই, কিন্তু এখানে কি হবে পার মিটার হবে, ঠিক আছে। ইনভার্সটা কিন্তু এইখানে নাই, এটা একটু মাথায় রাখবা। তারপরে দেখো এইটা হচ্ছে তোমার কত 1 অ্যাটমিক মাস সমান হচ্ছে 1.66 গুণ 10⁻24 হচ্ছে গ্রাম, এটা আমরা আগেও দেখেছি, এটাও দেখেছি। 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এগুলো আমরা দেখেছি, এটাও দেখেছি। দেখো এর পরবর্তী টপিক হচ্ছে কি আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মির ধর্ম, অর্থাৎ কি এখান থেকেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই আমরা আলফা কণার ধর্ম, বিটা কণার ধর্ম এবং গামা কণার ধর্মগুলো বিস্তারিত দেখবো, ঠিক আছে। তো দেখো আলফা কণার ধর্মগুলো থেকে তোমাকে কী মনে রাখতে হবে, যে আলফা কণা বলতে আসলে আমরা কি বুঝি, যে ধনাত্মক হিলিয়াম একটা নিউক্লিয়াস, এবং আলফা কণা ধনাত্মক আধানযুক্ত, এটাও আমরা জানি। এবং এর আধানটা কত এটা হচ্ছে কত 3.2 গুণ 10⁻19 কুলম্ব, ঠিক আছে। এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা কম, এটাও তোমাকে মনে রাখতে হবে। সাধারণ চাপ ও তাপমাত্রা কয়েক সেন্টিমিটার, বায়ু এবং ধাতুর খুব পাতলা পাত দ্বারা এর গতিতে থামিয়ে দেওয়া যায়। এবং এটি একটি কি হিলিয়াম নিউক্লিয়াস, এর কণার ভর হাইড্রোজেন পরমাণু ভরে কত গুণ, এটা হচ্ছে কত 4 গুণ, এবং বিক্ষিপ্ত হয়, বিচ্যুত হয় এবং প্রতিপ্রভা সৃষ্টি করে। এবং এখান থেকে মনে রাখবে যে আলফা কণা এবং বিটা কণা বিক্ষিপ্ত হয়, বিচ্যুত হয়, প্রতিপ্রভা সৃষ্টি করে, বাট গামা কণা বিক্ষিপ্ত হয় না, বিচ্যুত হয় না, প্রতিপ্রভা সৃষ্টি করে না, ঠিক আছে। তুমি এভাবে খুব সহজে আলফা কণা, বিটা কণা এবং গামা কণার ধর্মগুলো মনে রাখতে পারবা। তারপরে দেখো বিটা কণার ধর্মগুলো কী কী তোমাকে এখানে মনে রাখতে হবে। দেখো যে বিটা কণার ধর্ম থেকে তোমাকে মনে রাখতে হবে, এটি হচ্ছে তোমার কি ঋণাত্মক আধান, এটা আমরা সবাই জানি। এবং এর আধানটা কত দেখো -1.6 গুণ 10⁻19 কুলম্ব। এবং এর দ্রুতি হচ্ছে তোমার কত, আলো দ্রুতি কত ভাগ পর্যন্ত হতে পারে, 98 ভাগ পর্যন্ত হতে পারে। এই দুটো কিন্তু, এই তিনটায়, অর্থাৎ এইটা এই তিনটাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো এর ভর ইলেকট্রনের ভরের সমান, এটাও বারবার আসে, অর্থাৎ ইলেকট্রনের ভর কত 9.11 গুণ 10⁻28 গ্রাম, এবং 31 হচ্ছে কি কেজি, এটাও আসে। এবং এটা কত সেন্টিমিটার ভেদ করতে পারে, 1 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে, বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, প্রতিপ্রভা কী করে সৃষ্টি করে, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে তোমাকে গামারশ্মি ধর্মগুলো মনে রাখতে হবে। দেখো গামারশ্মি ধর্মগুলো কী কী এখানে দেখো, গামারশ্মি ধর্মগুলো কী কী দেখো, এটি আধান বা চার্জ নিরপেক্ষ, এটা বারবার আসে। এর বেগ হচ্ছে তোমার কার বেগের সমান, আলোর বেগের সমান, কয়েক সেন্টিমিটার পুরুষ হিসেবে ভেদ করতে পারে। এর কোনো ভর নাই, এটাও বারবার আসে পরীক্ষাতে। এর কি নাই ভর নাই, কার গামারশ্মির। এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি অনেক বেশি, এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার সব কিছু বেশি, এবং যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার সব কিছু কি কম। এবং এটি কি হয় না, বিক্ষিপ্ত হয় না, বিচ্যুত হয় না, অনুপ্রভা সৃষ্টি করে না, এবং এর কোনো ভর নেই বা ভর শূন্য, ঠিক আছে। এবং এইটাই এর পরবর্তী টপিক হচ্ছে তোমার কি তেজস্ক্রিয়তা ভাঙন সংক্রান্ত, এটা হচ্ছে কি শেষ টপিক, পরমাণু মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়ার। তো দেখো আমরা এখন এটা সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো তেজস্ক্রিয়তার ভাঙন সংক্রান্ত বলতে আসলে কি বোঝানো হয়, ধরো কোনো একটা নিউক্লিয়াস আছে, সেটাকে তুমি যদি আলফা কণা, বিটা কণা, গামা কণা দ্বারা যদি তুমি আঘাত করো, সেই ক্ষেত্রে কী ঘটবে, সেটাই মূলত হচ্ছে তোমার কি তেজস্ক্রিয়তা ভাঙন সংক্রান্ত আলোচনা, ঠিক আছে। তো দেখো যখন তুমি আলফা কণা দ্বারা বিকিরণ করবা, অর্থাৎ যখন আলফা কণা দ্বারা যখন তুমি আঘাত করবা, সেই ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা থাকবে তার কেমন পরিবর্তন হবে, ভর সংখ্যাটা
4 কমবে, অর্থাৎ কি নতুন যেটা গঠিত হবে তার ভর সংখ্যাটা 4 কমবে এবং পারমাণবিক সংখ্যা 2 কমবে। বিটা কণা দ্বারা আঘাত করলে ভর সংখ্যার নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, বাট পারমাণবিক সংখ্যা কী হবে 1 বৃদ্ধি পাবে। এবং গামা কণা দ্বারা যদি তুমি আঘাত করো সেক্ষেত্রে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কোনো ধরনের পরিবর্তন হবে না। এবং এইখানে দেখো কি লিখছি আমি, যে উভয় পাশে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান থাকে, অর্থাৎ কি সমানের অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে হচ্ছে তোমার কি ভর সংখ্যা এবং বিক্রিয়ার আগে এবং পরে হচ্ছে তোমার কি উভয় পাশে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কী থাকবে ভাইয়া, সমান থাকবে। ঠিক আছে, দেখো এই টপিকটার মাধ্যমেই আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার বিক্রিয়ার সবগুলো বেসিক আমরা দেখে নিলাম। ঠিক আছে, তুমি যদি এই বেসিকগুলো জানো, তুমি এখন তুমি যখন এই বেসিকগুলো সম্পূর্ণ যখন নিজের আয়ত্তে আনবা, তখন এরপর যখন তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে যাবা, তুমি দেখতে পারবা যে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারতেছো। দ্যাটস ওয়াই এই বেসিক ক্লাসের গুরুত্ব খুবই অনেক। এবং তোমাকে কী করতে হবে, এই বেসিক ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং তুমি চাইলে এগুলো নোট আকারে লিখে রাখবা অবশ্যই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এবং তুমি যদি ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা ফলো, এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।